So, গুড মর্নিং স্টুডেন্টস। আমি সুপ্রিয় ঘোষ। আমি বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত 2024-26 শিক্ষাবর্ষের অন্তর্গত চতুর্থ সেমিস্টারের কালনা কলেজের বিএড বিভাগের স্টুডেন্ট। আমার ইপিসি 3 কোর্সের প্র্যাকটিকামের বিষয় হলো টিচিং উইথ আ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপ বাই দ্য স্টুডেন্টস। বেশ, আমার শ্রেণী হচ্ছে দশম এবং বিষয় হচ্ছে ভূগোল। আজকে আমি ভূগোলের নদীর বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে ভূমিরূপের বিবর্তন কিভাবে হয় তা নিয়ে আমি আলোচনা করব। নদীর জীবনচক্র। নদী হলো প্রকৃতির এক অদ্ভুত ভাস্কর। পার্বত্য অঞ্চলের একটি ছোট উৎস থেকে শুরু করে সাগর বা হ্রদে মেশা পর্যন্ত নদীর এই যাত্রাপথকে মানুষের জীবনের মতোই একটি পূর্ণাঙ্গ জীবনচক্র হিসেবে গণ্য করা হয়। একটি আদর্শ নদীর এই জীবনচক্রকে মূলত তিনটি গতি বা পর্যায় এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে বিভক্ত করা যায়। এগুলি হলো নদীর উচ্চগতি বা আপার কোর্স, যেটি মূলত পার্বত্য অঞ্চলে দেখা যায়। গঙ্গা নদীর উদাহরণ দিলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে দেবপ্রয়াগ অবধি নদীর উচ্চ গতি আমরা দেখতে পারি। এরপর হচ্ছে নদীর মধ্যগতি বা মিডিল কোর্স। মূলত মালভূমি এবং সমভূমি অঞ্চল জুড়ে নদীর এই মধ্যগতি দেখা যায়। আমাদের এলাহাবাদ থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান অবধি গঙ্গা নদীর মধ্যগতি বা মিডিল কোর্স। এরপর হচ্ছে নদীর নিম্নগতি, অর্থাৎ নদীর সমতল ভূমি এবং নদীর সাগর অবধি মিলন হওয়ার আগে পর্যন্ত নদীর গতিকে নদীর নিম্নগতি বলা হয়। গঙ্গা নদীর ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর অবধি নদীর এই গতিপথকে নদীর নিম্নগতি বলা হয়। এবার নদীর উচ্চ গতিতে প্রধান কাজ হচ্ছে ক্ষয়কার্য। এই অঞ্চলে নদীর ভূমির ঢাল প্রচণ্ড বেশি থাকে, স্রোতের বেগ প্রবল এবং ক্ষুরাধার হয়ে থাকে এবং এই সময় নদী মূলত তার পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্ন ক্ষয় বেশি করে থাকে। ঠিক আছে, এই কারণে এই অঞ্চলে গভীর উপত্যকা দেখা যায়। নদীর ক্ষয়কার্য বলতে আমরা নদী পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের মধ্য দিয়ে যখন প্রবল বেগে প্রবাহিত হয় তখন জলস্রোত এবং নুড়ি পাথরের ঘর্ষণে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে। নদীর উৎপত্তিস্থল থেকে পার্বত্য অঞ্চল হওয়া পর্যন্ত নদীর এই গতিকে নদীর যৌবন অবস্থা বা উচ্চগতি বলে। এই সময় নদীর গতিবেগ ও ক্ষয় করার ক্ষমতা যেহেতু প্রচণ্ড বেশি থাকে, এই কারণে আই বা ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হতে পারে। আচ্ছা, নদীর ক্ষয়কার্যের প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি? প্রথমে হচ্ছে নদীর বেগ। নদীর বেগ বাড়লে নদীর ক্ষয় ক্ষমতাও বৃদ্ধি পায়। এরপর হচ্ছে জলের পরিমাণ। যে নদীতে জলের পরিমাণ যত বেশি থাকে সেই নদীর ক্ষয়কার্যর হারও বেশি হয়। ভূমির ঢাল যত বেশি হয় পার্বত্য অঞ্চলে ক্ষয়ের পরিমাণও তত বাড়ে। শিলা যত কোমল শিলা দ্বারা গঠিত হবে, অর্থাৎ পাললিক শিলা দ্বারা গঠিত ভূমিরূপ দ্রুত ক্ষয় হয় আগ্নেয় এবং রূপান্তরিত শিলার তুলনায়। নদীর ক্ষয়কার্যের প্রধান মাধ্যমগুলি জলপ্রবাহজনিত ক্ষয় একটি তার মধ্যে। এই সময় স্রোতের ধাক্কার কারণে ফাটলের মধ্যে বাতাস সংকুচিত হয় এবং পরে তা প্রবল চাপে শিলা ভেঙে বেরিয়ে আসে। এটি পাহাড়ি নদীতে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। নেক্সট হচ্ছে অবঘর্ষজনিত ক্ষয়। নদীর স্রোতের সাথে বয়ে আসা বালি নুড়ি পাথর যখন নদীর তলদেশে পার্শ্বদেশে ক্ষয় ঘটায় তখন তাকে আমরা অবঘর্ষজনিত ক্ষয় বলি। এই প্রক্রিয়ায় নদীর তলদেশে ছোট ছোট গর্ত বা মন্থকূপ সৃষ্টি হয়। এটি নদী উপত্যকা গভীর করার একটি অন্যতম মাধ্যম। এরপর হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়। স্রোতের টানে যখন বড় বড় পাথরগুলি একে অপরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে ছোট ছোট বালুকণায় পরিণত হয় তখন তাকে আমরা ঘর্ষণজনিত ক্ষয় বলে থাকি। দ্রবণ ক্ষয়। নদীর জল যখন চুনাপাথর বা লবণ মতো দ্রবণীয় শিলাকে গলিয়ে ফেলে রাসায়নিকভাবে ক্ষয় ঘটায় তখন তাকে আমরা দ্রবণ ক্ষয় বলি। ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়? তোমরা দেখো, এখানে আমরা নদীর একটি জীবনচক্রের বিভিন্ন পর্যায়গুলিকে দেখিয়েছি, যেখানে সোর্স জোন, ট্রানজিশন জোন এবং ফ্লাড প্লেন জোন রয়েছে। আমরা নদীর উচ্চ গতিতে কি কি ভূমিরূপ দেখতে পাই দেখো তোমরা, র্যাপিড, ওয়াটারফল ও অন্যান্য রয়েছে। মধ্যগতিতে প্রধানত ফ্লাড প্লেন এবং ট্রিবিউটারি রয়েছে এবং নিম্ন গতিতে অক্সবো লেক, ডেল্টা
এবং অন্যান্য সেডিমেন্টারি ডিপোজিট আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, পার্বত্য অঞ্চলে আমরা জানি বৃষ্টিপাতের পরিমাণ প্রচণ্ড বেশি হয় এবং এই স্থানে নদীর গতিবেগও প্রচণ্ড বেশি থাকে। এবার বৃষ্টির প্রভাবে পাহাড়ের ঢাল বেয়ে যখন ধস বরাবর নদীটি নেমে আসে তখন উপত্যকাটি অনেক চওড়া হয়, একে ইংরাজি ভি আকৃতির মতো দেখতে হয়। তোমরা জানো যে নেপালের গন্ডক নদীর উপত্যকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম ভি আকৃতির উপত্যকা। গিরিখাত বা ক্যানিয়ন, এগুলিকে আমরা আই আকৃতি উপত্যকা বলি। সাধারণত কোনো শুষ্ক এবং মরু অঞ্চলে যখন অত্যন্ত গভীর ও সংকীর্ণ গিরিখাত গড়ে ওঠে তখন আমরা ক্যানিয়ন বলি। আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং গভীরতম গিরিখাত। ক্যানিয়ন বলতে তোমরা বুঝলাম আর্দ্র অঞ্চলে যেরকম গিরিখাত তৈরি হয় তেমনি শুষ্ক অঞ্চলে যেরকম ক্যানিয়নও তো দেখা যায়। তোমাদের গ্র্যান্ড ক্যানিয়নের কথা আমি বলেছি। শৃঙ্খলিত শৈলশিরা, পার্বত্য অঞ্চলে যখন নদী প্রবাহিত হয় তখন সামনে পাহাড়ের কঠিন শিলা বাধা হয়ে দাঁড়ালে নদী তা কাটাতে না পেরে এঁকে মেঁকে চলে। সাধারণত নদী কোনো কঠিন শিলাকে পাশ কাটিয়ে যখন আঁকাবাঁকা ভাবে প্রবাহিত হয় তখন চারপাশের পাহাড়গুলোকে দেখে মনে হয় যেমন তারা চিরুনির মতো একে অপরের খাঁজে আটকে রয়েছে। একে আমরা ইন্টারলকিং স্পার বা শৃঙ্খলিত শৈলশিরা বলি। আমরা গঙ্গা নদীর উচ্চ গতিতে হরিদ্বারের আগে এগুলি আমরা দেখতে পাই। প্রপাতকূপ আর মন্থকূপ, সাধারণত নদী যখন পার্বত্য অঞ্চলে সজোরে জলপ্রপাতের মাধ্যমে ওপর থেকে নিচে পড়ে তখন তার নিচে গভীর গর্ত তৈরি হয়। এছাড়া নদীবাহিত বড় বড় বোল্ডারগুলি যখন নদীবক্ষে আঘাত করে তখন সেখানে মন্থকূপ তৈরি হয়। জলপ্রপাত, নদীর যদি গতিপথে কঠিন এবং কোমল শিলা স্তরে স্তরে অবস্থান করে তখন কোমল শিলা দ্রুত ক্ষয় হয় এবং নিচু হয়ে যায় এবং কঠিন শিলা ওপরের দিকে খাড়া অবস্থায় থাকে। এর ফলে নদীর জল ওপর থেকে নিচে আছড়ে পড়ে বিশাল শব্দে, যাকে আমরা জলপ্রপাত বলি। সাধারণত তোমরা জানো যে কাবেরী নদীর শিব সমুদ্রম জলপ্রপাত ভারতের একটি বিখ্যাত জলপ্রপাত। এছাড়া তোমরা জানো যে ভারতের কুঞ্চিকল নদী, কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। সাধারণত মালভূমি এবং পার্বত্য অঞ্চলে এই জলপ্রপাতের প্রাধান্য বেশি দেখা যায়। তোমরা যদি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখো সেখানে ভারতের সবচেয়ে বেশি পরিমাণে জলপ্রপাত রয়েছে। নেক্সট হচ্ছে ইনসাইজড মিয়েন্ডার বা কর্তিত নদীভাগ। যখন নদী পুনর্যৌবন লাভ করে, অর্থাৎ হঠাৎ যদি নদীর গতিপথ বৃদ্ধি পায়, নদীর ঢাল বা জলের বেগ যদি বৃদ্ধি পায় তবে নদী পুরনো সর্পিল বেগেই প্রবাহিত হয়। এর ফলে নদীর নিম্নক্ষয় পুনরায় বৃদ্ধি পায়। একে আমরা কর্তিত নদীভাগ বা ইনসাইজ মিয়েন্ডার বলে থাকি। নেক্সট হচ্ছে নদীর মধ্যগতি। নদীর মধ্যগতি বলতে আমরা নদীর বহন কাজ এবং নদীর কিছুটা পরিমাণ সঞ্চয় কাজকে বোঝাই। নদী যখন পাহাড় ও মালভূমি থেকে সমভূমিতে নামে তখন নদীর হঠাৎ করে বেগ কমে যায় এবং নদী শান্ত হয়। এই সময় নদীর পার্শ্ব ক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় অনেক কমে যায়, নদী এঁকে মেঁকে চলতে শুরু করে। নদী বহন কার্যের ফলেই নদী অববাহিকা এবং বদ্বীপগুলি তৈরি হয়। এটি পরিবর্তনে নদীর বিপুল ভূমিকা রাখে। নদী তার ক্ষয়কার্যের ফলে যে সমস্ত নুড়ি বালি ও অন্যান্য পদার্থগুলিকে জড়ো করে সেগুলিকে সমভূমি অঞ্চলে বয়ে নিয়ে আসে। এই জন্য এই প্রক্রিয়াকে বহন কার্য বলে। বহন কার্যে কি কি প্রক্রিয়া রয়েছে? প্রথমে রয়েছে আকর্ষণ, বড় পাথরগুলিকে গড়িয়ে চলে। এরপর রয়েছে লম্ফদান, এছাড়া ভাসমান ও দ্রবণও রয়েছে। আচ্ছা, আকর্ষণ বা ট্র্যাকশন, যখন নদীর তলদেশে কোনো বড় শিলাখণ্ড বা পাথর থাকে সেগুলি স্রোতের টানে গড়িয়ে আসে এবং ঘষ্টে ঘষ্টে এগিয়ে চলে, তাকে আকর্ষণ বা ট্র্যাকশন বলে। সাধারণত পাহাড়ি অঞ্চলে এটি বেশি দেখা যায়। লম্ফদান, তুলনামূলক ছোট নুড়ি এবং পাথরগুলি নদীর তলদেশে নদীর স্রোতের টানে একে অপরের সাথে ধাক্কা খেয়ে গড়িয়ে গড়িয়ে চলে, একে লম্ফদান বলে। নদীর যত ঘূর্ণির পরিমাণ বাড়ে তত ওই লম্ফদান প্রক্রিয়া বেশি কার্যকর হয়। তুলনামূলক আরও ছোট ছোট দানাদার পদার্থগুলি নদীর জলস্রোতের সাথে ভেসে ভেসে চলে, একে ভাসমান প্রক্রিয়া বলে। সাধারণত তোমরা বর্ষাকালে দেখবে যে নদীগুলি অত্যন্ত ঘোলাটে হয়ে যায়। এই ঘোলাটে হওয়ার কারণই হচ্ছে এই বাহিত পলি এবং কাদা। এটি মূলত ভাসমান প্রক্রিয়ার দ্বারা হয়ে থাকে। এরপর হচ্ছে দ্রবণ। তোমরা আগেই জেনেছো যে চুনাপাথর এবং ডোলোমাইট জাতীয় শিলা খুব দেরিতে
রিয়াক্ট করে, কিন্তু এগুলি জল দ্বারা খুব দ্রুত ক্ষয়ে যায়। এবার তোমরা খালি চোখে এগুলি দেখতে পাবে না, তোমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে দেখতে পাবে যে ক্যালসিয়াম কার্বনেট ও তার আয়নগুলি জলের H+ আয়ন দ্বারা আকর্ষিত হয়। এই কারণে দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে একে অপরের এই অঞ্চল থেকে মানে এগুলি প্রবাহিত হয়। ঠিক আছে, এগুলি স্বাদ এবং রাসায়নিক গুণকে পরিবর্তন করে থাকে। আচ্ছা, পলল ব্যাজনী। নদীর মধ্যগতিতে আমরা পলল ব্যাজনী দেখতে পাই। যখন পাহাড়ের পাদদেশ থেকে যখন সমভূমিতে পা রাখা যায়, তখন তার ঢাল হঠাৎ করে কমে যায়। এই সময় নদীবাহিত পলি বালি নুড়িগুলি হাত পাকার মতো জমা হয়, একে আমরা পলল ব্যাজনী বা অ্যালুভিয়াল ফ্যান বলি। এরপর হচ্ছে নদীবাগ বা মিয়েন্ডার। সমভূমি অঞ্চলে যখন নদীর প্রবাহ পথে কোনো বাধা অবস্থান করে বা কঠিন শিলা জাতীয় কোনো টিলা অবস্থান করে, এবং নদীর গতিবেগ যেহেতু খুব কম থাকে, সেই কারণে নদী সেই টিলাটিকে অতিক্রম করতে সক্ষম হয় না। সেই কারণে নদী এঁকে মেঁকে প্রবাহিত হতে থাকে এবং তুলনামূলক সহজ কোমল শিলাকে ক্ষয় করে। এর ফলে নদী বাঁক বা মিয়েন্ডার তৈরি হয়। মূলত তুরস্কের মিয়েন্ড্রেস নদীর নাম অনুসারে এই মিয়েন্ডার নামকরণ করা হয়। অশ্বক্ষুরাকৃতি হয় যখন এই মিয়েন্ডারের পরিমাণ আরো অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন নদীর প্রতিটি বাঁক বহুত কাছে কাছে চলে আসে। তখন দুটি উত্তল বাঁক একসময় একে অপরের সাথে মিলিত হয় এবং নদী পুনরায় আগের মতো স্ট্রেট ভাবে চলতে থাকে। তোমরা এখানে দেখো, প্রথমে যেমন নদী অনেকটা বেঁকে গেছিল, তারপর দেখো একেবারে বেঁকে গিয়ে দুটো একসাথে অংশ জুড়ে যায় এবং পরবর্তীকালে নদীর এই স্ট্রেট লাইন থেকে পুরনো ওই নদীর ওই বাঁকটি পৃথক হয়ে যায় এবং সেটি অশ্বের খুরের মতো অবস্থান করে, সেটিকে আমরা অক্সবো লেক বলি। সাধারণত তোমরা পূর্বস্থলীতে দেখবে চুপিচর রয়েছে, সেটি একটি বিখ্যাত পাখিরালয়, সেটি প্রকৃতপক্ষে একটি অক্সবো লেক। এছাড়া অক্সবো লেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে মাছের চাষ করা হয় এবং অনেক বন্যপ্রাণী সম্পদও এখানে পাওয়া যায়, মৎস্য সম্পদ পাওয়া যায়। নদীর নিম্নগতি। সাধারণত এই অঞ্চলে যখন সমভূমি অঞ্চলের একদম নিচে যখন ভূমির ঢাল 10 মিটারেরও কম হয়, তখন নদীর নিম্নগতি দেখা যায়। সাধারণত মোহনার খুব কাছাকাছি অবস্থানে এটি দেখা যায়। নদী তার বাহিত সমস্ত পলি নদীগর্ভে বা তীরে জমা করে। এই সময় নদী অসংখ্য শাখায় বিভক্ত হয়ে পড়ে। নদী যখন তার মোহনার কাছে সমভূমিতে পৌঁছায়, তখন তার গতিবেগ এবং বহন ক্ষমতা না অনেকটা কমে যায়। নদী তার সাথে বয়ে আনা পলি বালি কাদা এবং নুড়িখাত তার পার্শ্ববর্তী অঞ্চলে জমা করতে থাকে। এই প্রক্রিয়াকে নদীর সঞ্চয় কার্য বলা হয়। এর ফলে পৃথিবীর উর্বর সমভূমি ও বদ্বীপগুলি গঠিত হয়। নদীর সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়? তোমরা দেখো, নদীর সঞ্চয় কার্যের ফলে প্লাবনভূমি বা স্বাভাবিক বাঁধ তৈরি হয়। সাধারণত বর্ষাকালে আমরা যখন সমভূমি অঞ্চলে যখন বন্যা হয়, তখন বন্যার ফলে বিপুল পরিমাণ পলি নদী তার দুই পাশে জমা করে। সেই সময় নদীর উর্বর পলি দ্বারা গঠিত প্লাবনভূমি তৈরি হয়। এই প্লাবনভূমি অত্যন্ত উর্বর প্রকৃতির হয়। এখানে ধান, পাট ও অন্যান্য কৃষিজ ফসল চাষ করা হয়। এই প্লাবনভূমির উপর যখন আরও পলি এবং অন্যান্য নদীবাহিত পদার্থ জমা হয়, তখন সেটি আরো উঁচু আকারের টিলার মতো অবস্থান করে, যাকে আমরা স্বাভাবিক বাঁধ বা লিভি বলি। এই লিভি মূলত বন্যার সময় প্রাথমিক বাঁধ হিসেবে মানুষকে রক্ষা করে। বালুচর। নদী যখন সমভূমি অঞ্চল একদম মোহনার কাছে অবস্থান করে, তখন নদীর গতিবেগ অত্যন্ত কম হওয়ায় নদীবক্ষে নদীবাহিত পলি বালি সব জমা হয়। একে আমরা বালুচর বা স্যান্ডবার বলি। তোমরা জানো যে সুন্দরবন অঞ্চল হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এই অঞ্চলে এই স্যান্ডবার দেখা যায়, যেমন সাগর দ্বীপ, নিউ মুর দ্বীপ, আরো অন্য দ্বীপ এখানে অবস্থান করে। পলল শঙ্কু। পলল ব্যাজনী থেকে যখন অনেক বেশি খাড়া এবং মোচা আকৃতির যখন তৈরি হয়, তখন তাকে পলল শঙ্কু বলি। এটি পাহাড়ের একদম পাদদেশে বড় পাথর ও নুড়ি জমার ফলে তৈরি হয়। এটি পলল ব্যাজনীর তুলনায় ক্ষুদ্রতর ও অধিক ঢালু হয়ে থাকে। নেক্সট হচ্ছে বদ্বীপ, যেটা নদীর ক্ষয়কার্যের মেন ভূমি, নদীর সঞ্চয় কার্যের মেন ভূমি। মূলত তোমরা জানো যে গঙ্গা, যমুনা ও মেঘনা নদীর বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা। এটিকে দেখতে গ্রিক বর্ণমালা ডেল্টা বা বাংলার বয়ের মতো দেখতে হয় বলে একে বদ্বীপ বলা হয়।
এই বদ্বীপ বিভিন্ন রকমের হয়। প্রথম হচ্ছে তোমার পাখির পায়ের মতো বদ্বীপ। যখন এই বদ্বীপের শাখাগুলি সরু হয়ে সাগরের ভেতরে প্রবেশ করে এবং দেখতে ঠিক পাখির পায়ের মতো দেখতে হয়। তোমরা দেখো মিসিসিপি নদীর এই বদ্বীপটি তোমরা যে ছবিতে দেখতে পাচ্ছ, এটা পাখির পায়ের মতো দেখতে বদ্বীপের উদাহরণ। এরপর হচ্ছে কাস্পেট ডেল্টা বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ। যখন সমুদ্রের ঢেউয়ের প্রভাবে বদ্বীপের সামনের দিকটা করাতের দাঁতের মতো তীক্ষ্ণ হয়, তখন তাকে আমরা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলি। ইটালির টাইবার নদীর বদ্বীপ এই ধরনের বদ্বীপের একটি উদাহরণ। আচ্ছা, বদ্বীপ যখন আমরা আলোচনা করছি, বদ্বীপের মধ্যে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বৃহত্তম বদ্বীপ। এটি গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মিলিত পরিসঞ্চয়ের ফলে গঠিত হয়। এর আয়তন প্রায় 1,00,000 বর্গ কিলোমিটার। এর দক্ষিণাংশে বিখ্যাত ম্যানগ্রোভ বা সুন্দরবন অঞ্চল। এই সুন্দরবনে আমরা জানি যে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে এখানে। এখানে আমরা সুন্দরবনে জানি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, চিতল হরিণ, কুমির, কচ্ছপ আরো অনেক বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র সৃষ্টি হয়েছে, যার মূল অবদান হলো আমাদের গঙ্গা নদী। যে নদী আর মানব সভ্যতা আমরা জানি, নদী আর মানব সভ্যতা সেটা তোমাদের বলতে হবে না, তোমরা জানো পৃথিবীর যত প্রাচীন সভ্যতা গড়ে উঠেছে সব নদীমাতৃক। তোমরা হরপ্পা সভ্যতা দেখেছো, যে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে, তেমনি মিশরের নীল নদের তীরে গড়ে উঠেছে মিশরীয় সভ্যতা। অর্থাৎ সভ্যতার প্রাচীনকাল থেকে মানুষের জীবনে নদীর ব্যাপক অবদান রেখেছে। কেবল চাষবাস নয়, চাষবাসের সাথে সাথে মৎস্য শিকার, যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রেই নদী মানুষের জীবনে প্রভাব ফেলে। ঠিক আছে। নদীমাতৃক দেশের উর্বর পলি হচ্ছে চাষের প্রধান উৎস। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ গঙ্গা ও পদ্মা নদীর উপর বিপুল পরিমাণে নির্ভরশীল। ঠিক আছে। এই নদীর মাধ্যমে আমাদের বড় বড় বাণিজ্য হয়। তোমরা জানো যে কলকাতা ও হলদিয়া বন্দর থেকে বিপুল পরিমাণ বাণিজ্য রপ্তানি করা হয়। যারা পাহাড়ি অঞ্চলে নদীর খরস্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি, জলবিদ্যুৎ। তোমরা জানো যে জলঢাকা নদীর জলবিদ্যুৎ অত্যন্ত বিখ্যাত পশ্চিমবঙ্গে। আচ্ছা, নদী সংরক্ষণ আমাদের বিশেষ করে জরুরি, কারণ আমরা নদীকে একটা সম্পদ হিসেবে আমরা দেখতে পারি। নদী মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। আমাদের মানুষেরও কর্তব্য হচ্ছে নদীকে সংরক্ষণ করা, কারণ নদী যদি বাঁচে তবেই আমাদের মানুষের জীবন বাঁচবে। নদী থেকে আমরা পানীয় জল পাই, আমরা চাষবাস করতে পারি। কিন্তু মানুষের কিছু কর্মকাণ্ডহীন আচরণের কারণে আজকে এই নদী দূষণের কবলে পড়েছে এবং বিপুল সংকটে রয়েছে। বর্জ্য পদার্থ সরাসরি নদীতে ফেলা বন্ধ করতে হবে এবং নদীর পাড়ে বৃক্ষরোপণ ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে হবে। এর মাধ্যমে আমরা নদীর দূষণ রোধ করতে পারবো। বর্তমানে আমাদের ভারত সরকার নদী দূষণ রুখতে অনেক প্রকল্প গ্রহণ করছে। নমামি গঙ্গা প্রকল্প তার মধ্যে একটি অন্যতম। আমাদের সকলকে একে অপরের সাথে মিলেমিশে এই নদীর দূষিত হওয়ার থেকে রক্ষা করতে হবে, তবে আমরা একটি উন্নত পরিবেশ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ।